নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস পেন চ্যানেলে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে। রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে সমস্ত তথ্য বলেছি, কীভাবে রেগুলেটিং অ্যাক্ট এসছে বা কীভাবে রেগুলেটিং অ্যাক্টকে আনা হয়েছিল, সেই সমস্ত তথ্য বলা হয়েছে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, ওপরের আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে নাও। আজকে আমরা শুরু করব 1781 সালের সংশোধনী আইন। সংশোধনী আইন আসলো কেন? যখন রেগুলেটিং অ্যাক্ট এসেছিল, সেই রেগুলেটিং অ্যাক্টের কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিটাকে সংশোধন করার জন্য মেনলি সংশোধনী আইন এসছিল। তবে এই যে সংশোধনী আইনটা এসেছিল, এই সংশোধনী আইনের আরও নাম ছিল, সেটি হচ্ছে 1781 সালের সেটেলমেন্ট অ্যাক্ট বা ডিক্লারেটরি অ্যাক্ট। ঠিক আছে, এর যে নামটি ছিল। এই যে সংশোধনী আইন আনা হয়েছিল মেনলি 1773 খ্রিস্টাব্দে যে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল, সেই রেগুলেটিং অ্যাক্টে দেখা যায় বিভিন্ন তথ্য নিয়ে কথা বলা হলেও সেখানে সুপ্রিম কোর্টের ক্ষমতা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি বা বলা হয়নি সুপ্রিম কোর্ট কী কাজ করবে না করবে সেই বিষয়। এখানে সেই বিষয়টাকেই তুলে ধরেছে। প্রথমে বলেছে সুপ্রিম কোর্টের কর্তৃত্ব হ্রাস করেছে। কর্তৃত্ব হ্রাস করে গভর্নর জেনারেল এবং তার কাউন্সিলকে সরকারি কাজের জন্য তার ইখতিয়ার থেকে অব্যাহতি দিচ্ছে। কোম্পানির গভর্নর জেনারেল বা তার কাউন্সিলের যে সরকারি কাজের লোক রয়েছে, মানে সুপ্রিম কোর্ট হস্তান্তর করবে না তাদের কাজের ক্ষেত্রে। কারণ কি? কারণ কোম্পানিকে চালাচ্ছে কে? ডাইরেক্ট বলা যায় ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ গভর্নমেন্ট চলছে। যদি কোম্পানি সমস্ত কাজে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট, তাহলে লস কার হবে? ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ গভর্নমেন্টে হতে থাকে। আর ব্রিটিশ ক্রাউনকে কেন লস হচ্ছে সেটাও একটা কারণ আছে। কারণ এই যে কোম্পানিটা তৈরি হয়েছিল তার মধ্যে ব্রিটিশ ক্রাউন কিন্তু যুক্ত ছিল, সেখানে তার মূলধন ছিল। সেহেতু লস হলে কার? ব্রিটিশ ক্রাউনের লস হবে। সেক্ষেত্রে কী করছে, ব্রিটিশ যে গভর্নর জেনারেল এবং কাউন্সিলকে সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে বাইরে রাখছে। দ্বিতীয়, রাজস্ব সংক্রান্ত বিষয়গুলি সেম একই কারণ, রাজস্ব সংক্রান্ত বিষয়গুলিকে সুপ্রিম কোর্টের কাছ থেকে বাইরে রাখা হচ্ছে। তৃতীয় কী কাজ করছে, সুপ্রিম কোর্টকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধতা করছে, অর্থাৎ সুপ্রিম কোর্টকে কলকাতার মধ্যে সীমাবদ্ধ করে রাখছে। এবং এই যেখানে কলকাতায় যেখানে যেসব লোকেদের বিচার ব্যবস্থা হবে, সেই লোকেদেরকে বলা হচ্ছে যে যাদের যে ধর্ম, মানে অর্থাৎ মূলত হিন্দু এবং মুসলিমদের ধর্ম অনুযায়ী বিচার ব্যবস্থার কথা বলছে। ধর্মের মাধ্যমে বিচার ব্যবস্থা প্রয়োগের কথা এখানে বলা হয়েছে 1781 সালের সংশোধনী আইনে। তো হিন্দুদের জন্য হিন্দু আইন অনুযায়ী বিচার হবে এবং মুসলিমদের জন্য মোহাম্মদের আইন অনুযায়ী বিচার করা হবে। এইটার কথা বলছে 1781 সালের সংশোধনী আইন। 5 নম্বর বলছে, আগে যখন কোনো বিচার সঠিক মান্যতা মনে না হলে, মানে বিচারটি সঠিক হয়েছে সেটা না মনে হলে, তাহলে অ্যাপিল করতে পারতো সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু যখন 1781 সালের সংশোধনী আইন আসলো, তখন বলা হলো যে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে অ্যাপিল করতে পারবে না। সেটা যদি অ্যাপিল করার হয়, সেটা হচ্ছে গভর্নর জেনারেলের কাছে গিয়ে করতে পারবে। একটা যে পয়েন্টটা খুব এখানে গুরুত্বপূর্ণ, সেটি হলো গভর্নর জেনারেলের ক্ষমতা এখানে বৃদ্ধি করা হলো, অর্থাৎ বাড়ানো হলো। গভর্নর জেনারেল প্রাদেশিক যে আইন ছিল, সেই আইনকে যদি কোনো ত্রুটি মনে হতো সেটাকে পরিবর্তন করতে পারতো বা সেটাকে সংশোধন করতে পারতো। এই ক্ষমতা কিন্তু গভর্নর জেনারেলের হাতে দেওয়া হলো। এরপরে যেটা আসছে সেটি হচ্ছে 1784 সালের পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইন আনার মূল লক্ষ্য ছিল, অর্থাৎ ঠিক যেরকম রেগুলেটিং অ্যাক্ট আসার কারণ ছিল, পিটের ভারত শাসন আইন আসারও কিন্তু কারণ আছে। পিটের ভারত শাসন আইন আসার মূল যে কারণটা ছিল, সেটি হলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেনলি তৈরি হয়েছিল কি বাণিজ্যের জন্য। উইলিয়াম পিটস মনে করেছিল যেহেতু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের জন্য তৈরি হয়েছে, তাহলে তাকে বাণিজ্যের দিকটা সামলানোটাই তার জন্য খুবই ভালো, সে রাজনৈতিক দিক সামলাতে পারবে না। তাই ব্রিটেনের প্রধানমন্ত্রী উইলিয়াম পিটস তিনি এনেছিলেন পিটের ভারত শাসন আইন। এই আইনের মাধ্যমে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেছিল। এবার তোমাদের মনে হতে পারে বন্ধুরা যে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা আগে তো অ্যাবলিস্ট করা হয়েছিল, তারপর ফের আগে যেটা দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি হচ্ছে কোম্পানি প্লাস দেশীয় যে রাজা ছিল সেইটার মধ্যে ছিল। আর এখানে যে দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা, এখানে দুটো জায়গাকে ভাগ করছে, মানে দুটো জায়গা বলতে দুটো ব্যবস্থাকে ভাগ করছে, একটা রাজনৈতিক দিক, একটা ব্যবসায়িক দিক, এটাকে আলাদা করছে। এখানে দুরকমভাবে নিয়ন্ত্রিত হবে। এখানে এই দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রথমে যেটা বাণিজ্যিক ও রাজনৈতিক ভূমিকা পৃথকীকরণ করছে এবং রাজনৈতিক দিক দেখার জন্য নিয়ন্ত্রণ পরিষদ তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। রাজনৈতিক দিক তত্ত্বাবধানের জন্য মেনলি যেটা করা হচ্ছে সেটি হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল।
ভারতে কোম্পানি, বেসামরিক, সামরিক এবং রাজস্ব প্রশাসনের তত্ত্বাবধানের জন্য ব্রিটেনের 6 সদস্যের একটি নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছিল। আর প্রথমে বাণিজ্যিক দিক দেখার জন্য যেটা করছে সেটি হলো কোড অফ ডাইরেক্টরস অর্থাৎ পরিচালনা পর্ষদ, যারা কি বাণিজ্যিক দিকটা পরিচালনা করবে এবং এই বাণিজ্যিক দিক পরিচালনা করার সঙ্গে সঙ্গে তাদেরকে রিপোর্ট করতে হবে কার কাছে? তাদেরকে রিপোর্ট করতে হবে বোর্ড অফ কন্ট্রোলের কাছে অর্থাৎ এবং দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা এই আইনের মাধ্যমে তৈরি করা হয়েছিল, যেখানে কি ব্রিটিশ সরকার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ন্ত্রণ ভাগ করে নিত এবং চূড়ান্ত ক্ষমতা থাকতো সরকারের হাতে। আজকে এই পর্যন্ত। নেক্সট আসছে 1786 সালের অ্যাক্ট